তো এখন আমি জানি না জ্যোতিবাবু গোপনে তৃণমূল করতেন কিনা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বই লেখা নিয়ে না একটা তদন্ত হওয়া উচিত। রাজ্যের ভিতরে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে তিনি সেফ না, তাহলে বুঝুন রাজ্যের সাধারণ মানুষ কি সেফ। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন আর দুদিন পরে আমি জানি না উনি বলবেন কিনা যে মকবুল ফিদা হোসেন ওনার কাছে ছবি আঁকা শিখেছেন, লতা মঙ্গেশকর ওনার কাছে গান শিখেছেন। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না থাকতো এই কলকাতা শহরে স্কোয়ার ফিট প্রতি এই ফ্ল্যাট গুলোর মূল্য ন্যূনতম 1,000 টাকা কম হতো। কারোর নাম স্কোয়ার ফিট সেন, কারোর নাম গ্যারেজ মজুমদার। পিএইচডি রত ছেলেটি, এমএসসি পাস মেয়েটি আর যুব ভাতার 1,500 টাকা, যুবসাথীর 1,500 টাকা, বেকার ভাতার 1,500 টাকা নেওয়ার জন্য লাইনে দাঁড়াচ্ছেন। তার হাতে 1,500 টাকা, 1,50,000 টাকার বেতনের চাকরি থাকতো যদি পরিকল্পনা সঠিক থাকতো। দুর্ভাগ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তাদের 1,500 টাকা পাওয়ার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের মানে জয়ের আশা খুব ক্ষীণ, নেই বললেই চলে। একদা আমাদের পশ্চিমবঙ্গের দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব পালন করে এসেছেন সেই জ্যোতি বসু নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতেন যে এরা ক্ষমতা থেকে কবে যাবে, অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্যের গভর্নমেন্ট ক্ষমতা থেকে কবে যাবে। বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার নিয়ে বিস্ফোরক দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের, কি বলবেন ফিরদৌস? দেখুন, আমি এই কলকাতার বিভিন্ন দেওয়ালে একটা বিজ্ঞাপন দেখি যে গোপনে মদ ছাড়ান। তো এখন আমি জানি না জ্যোতিবাবু গোপনে তৃণমূল করতেন কিনা। দুর্ভাগ্য, দেখুন যে মানুষটি মারা গেছেন, যিনি তার সম্পর্কে বলা তথ্য সত্য নাকি মিথ্যা সেটা বলতে পারবেন না, এইটা জেনে বুঝে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আরেকজন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছেন যে তার দলের আরেকজন মুখ্যমন্ত্রী কবে দল দল তারা ক্ষমতা থেকে চলে যাবে সেটা তিনি চাইতেন। এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একজন প্যাথোলজিক্যাল লায়ার। এখন এই প্যাথোলজিক্যাল লায়ার যিনি যিনি এই পুরো বিষয়টিকে এরকম একটা চূড়ান্ত মিথ্যার জায়গায় নিয়ে গেছেন, যে যাতে মিথ্যাটা বারবার বলে সত্য রূপান্তর করা যায়। মিথ্যা এত বলো এত বলো এত বলো একসময় সত্য হয়ে যাবে, মানুষ সত্য ভাবতে শুরু করবে। উনি এত জীবনে মিথ্যা কথা বলেছেন এবং উনি ভাবেন যে মিথ্যাটা বলে 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 সেটা সত্য হিসেবে প্রতিষ্ঠা করবে। তো যার সম্পর্কে বলছেন সে একটু ভাববেন। দেখুন, আজন্ম কমিউনিস্ট বলে কোনো কনসেপ্ট হয় না, কিন্তু আমৃত্যু কমিউনিস্ট থাকা এটা কঠিন, খুব কঠিন এক্সারসাইজ, সবাই পারেন না। জ্যোতি বসুরা এরকম মানুষ যারা আমৃত্যু কমিউনিস্ট ছিলেন, অর্থাৎ মৃত্যুর দিন পর্যন্ত তারা কমিউনিস্ট ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো ভাবতেও পারবেন না। আসলে তিনি এগুলোকে নিয়ে সমস্ত কিছুকে উনি ভাবেন যে একটা চতুরতা দিয়ে, একটা মিথ্যাচার দিয়ে সব বিষয়টিকে উপস্থাপনা করা যাবে। এটা দুর্ভাগ্যজনক। সিপিআইএম দল রেজিমেন্টেড পার্টি, একদম রীতিমতো উপর স্তর থেকে নিচ স্তর পর্যন্ত যা কিছু ডিসিশন হয় সে ডিসিশন রীতিমতো কর্মীদের মধ্যে একটা ব্যাপার দেখা যায় যে সেটাকে সম্মান করা। মমতা বন্দ্যোপাধ্যায় সামনে নির্বাচন, কোথাও কি একটা জল্পনা উস্কে দিলেন, এবং খুবই সস্তার জল্পনা বলে আপনি মনে করেন? মিথ্যার জল্পনা, শুধু সস্তা কেন বলছেন, মিথ্যা। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিটাই হচ্ছে মিথ্যাচারে পূর্ণ, এবং তিনি বারবার মিথ্যার আশ্রয় নিয়ে তিনি বেসিক্যালি এই বিষয়টাকে উনি এমন ভাবে দাঁড় করিয়েছেন যে মিথ্যাটাকেই উনি বেসিক্যালি সত্য হিসেবে দাঁড় করাতে চান। তো ওনার রাজনৈতিক জীবনে তো কম মিথ্যা নেই। উনি হামেশাই মিথ্যা কথা বলতে উনি বেশ পটু, এবং বলে না যে পলক না ঝাপকিয়ে চোখের পাতাটাও নড়বে না, মিথ্যা বলতে পারেন। এইটা মমতা বন্দ্যোপাধ্যায় এতে একটা এক্সপার্টিজ আছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন আর দুদিন পরে আমি জানি না উনি বলবেন কিনা যে মকবুল ফিদা হোসেন ওনার কাছে ছবি আঁকা শিখেছেন, লতা মঙ্গেশকর ওনার কাছে গান শিখেছেন। আমি জানি না আর দুদিন পরে আমাদের এসব শুনতে হবে কিনা। উম, দুর্ভাগ্য যে এই ধরনের মানুষরা, তারা স্বাভাবিক শালীনতা, একটা রাজনৈতিক শালীনতা থাকে তো,
ইভেন রাজনৈতিক শালীনতা এটাই যে একজন মানুষ ব্যক্তি পরিসরে কি বললেন সেটা পাবলিক ফোরামে আসে না, আসা উচিত নয়। কিন্তু এরা ব্যক্তি পরিসরের সুযোগ নিয়ে হয়তো কোনোদিন হয়তো যদি ওর সাথে দেখা করেছিলেন, কোনো কাজেই গেছিলেন হয়তো, তার মিথ্যাচার করে যাচ্ছে। আসলে এতে কি হয় বলুন তো, রাজনীতির প্রতি মানুষের সম্ভ্রম কমে। এরা মানুষের রাজনীতির প্রতি সম্ভ্রম কমাচ্ছে। লোকেরা অনেক কথা বলে, আপনারাও অনেক সময় অনেক কথা বলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন তার ইনকাম সোর্স নিয়ে মূলত যে বই লিখে যেটুকু পাই 263টা বই ইতিমধ্যে ছাপা হয়েছে তাতেই চলে যায়। ধরুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বই লেখা নিয়ে না একটা তদন্ত হওয়া উচিত। তিনি বই কতগুলো লিখেছেন, কোথা দিয়ে বিক্রি হয়েছে, কোথায় কোথায় বিক্রি হয়েছে, কে কে কিনেছেন এবং তার জন্য কত রয়্যালটি পেয়েছেন এবং সেই রয়্যালটি নিয়ে উনি মানে রয়্যালটি হিসেবে কত টাকা প্রাপ্য হয়েছে। তারপরে উনি বলেছিলেন নিজের খরচা টরচা সব তো বোধহয় ওখান থেকেই চালান, উনি বেতনও নেন না মুখ্যমন্ত্রী হিসেবে। অথচ ওনার বই সমস্ত রাজ্যের পাঠাগারগুলোতে নিতে হবে বাধ্যতামূলকভাবে। এই যে পরিকল্পনা, যে নিজের ইনকাম করার জন্য রাজ্যের ইনফ্রাস্ট্রাকচারকে ব্যবহার করা, আর ওনার বইয়ের নাম করে আসলে সাদা মানে কালো টাকা সাদা হচ্ছে কিনা সেসব তো ইনভেস্টিগেশন হওয়া উচিত এবং তদন্তকারী সংস্থাদের উচিত সঠিক তদন্ত করা। সিপিআইএম এর আমলে প্রথম অত্যাচার হতো, বিজেপির আমলে মানসিক অত্যাচার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। দেখুন, বিজেপির আমলে মানসিক অত্যাচার হচ্ছে নাকি উনি ওই এজেন্সি গুলোকে টেরোরাইজ করছেন, তো মানুষ দেখতে পাচ্ছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা যে মানুষ অত্যাচারিত সেটা পরিষ্কার মানুষের কাছে। কখনো নিম্ন শ্রেণীর মানুষ চিটফান্ডের মাধ্যমে প্রতারিত, কখনো সাধারণ বেকার যুবক যুবতী চাকরি দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতিতে প্রতারিত। এই যে বাজার থেকে তোলার জন্য একটা বাড়ি উঠবে, হাত পেতে দাঁড়িয়ে বললো স্কোয়ার ফিট প্রতি ফিতে মেপে স্কোয়ার ফিট প্রতি তাদের টাকা লাগবে। যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না থাকতো, এই কলকাতা শহরে স্কোয়ার ফিট প্রতি এই ফ্ল্যাট গুলোর মূল্য ন্যূনতম 1,000 টাকা কম হতো যে কোনো এলাকায়। স্কোয়ার ফিট মেপে টাকা নেওয়া এই তৃণমূলের কালচারে পরিণত হয়েছে। কারোর নাম স্কোয়ার ফিট সেন, কারোর নাম গ্যারেজ মজুমদার। এলাকায় এলাকায় যান, আপনি জিজ্ঞাসা করবেন গ্যারেজ মজুমদারের এলাকা, লোকে দেখিয়ে দেবে। গ্যারেজ মজুমদারের অফিস, লোকে দেখিয়ে দেবে। স্কোয়ার ফুট সেনের অফিস, আপনাকে নামও বলতে হবে না, লোকে দেখিয়ে দেবে, এলাকার লোক দেখিয়ে দেবে। এটা হচ্ছে বর্তমানে তৃণমূল কংগ্রেসের আমলে বাস্তবতা। মুখ্যমন্ত্রী বলছেন আমি কি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, আমি কি বুলেট প্রুফ গাড়ি চড়ি, আমার বুলেট প্রুফ গাড়ি বুদ্ধদেব বাবুকে দিয়ে দিয়েছি। বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বলছেন, আমি কোনো মাইনে নিই না, পেনশন নিই না। এর মিথ্যাচারের একটা সীমা থাকা উচিত। দেখুন, বুদ্ধবাবু যে গাড়িটি ব্যবহার করতেন, অনেক মিডিয়ায় দেখবেন তার চালকেরও ইন্টারভিউ আছে। বুদ্ধবাবু ওই গাড়িগুলো কবে থেকে ব্যবহার করতে বলতো, ওই 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 অ্যাম্বাসেডার, সাদা অ্যাম্বাসেডার। এর যে মিথ্যাচার, মানে একটা মানুষ মিথ্যাচার করবে তার তো একটা সীমা পরিসীমা থাকবে। বুদ্ধবাবু ওই গাড়িটি কবে থেকে ব্যবহার করতেন, ওই একই গাড়ি সাদা অ্যাম্বাসেডার। ওই চালক কতদিন গাড়ি চালিয়েছে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যাচার করেন, এই মিথ্যাচারের কোনো সীমা পরিসীমা নেই। ওনাকে যত কম মুখ খুলবেন ততই মঙ্গল, ওনার জন্য মঙ্গল, সমাজের জন্য মঙ্গল। একেবারে মুখ্যমন্ত্রী বারণ করছেন নির্বাচনের আগে। যতটা কম খুলবেন তাতে ওনার জন্য মঙ্গল, ওনার দলের জন্য মঙ্গল এবং সমাজের জন্য মঙ্গল। কারণ উনি মুখ খুললে তো মিথ্যাচার ছাড়া আর কিছু করছেন না। এই যে এত মিথ্যাচার করছেন মুখ্যমন্ত্রী, আপনি বলছেন এর বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেবেন? মুখ্যমন্ত্রী প্রাক্তন একজন মুখ্যমন্ত্রীকে নিয়ে এইরকম ধরনের কথাবার্তা বলছেন, কি করবেন? দেখুন, মানুষ ঠিক করবে। এদের সম্বন্ধে কি বলবেন বলুন তো? এদের সম্পর্কে আপনি কি বলবেন? এদের সম্পর্কে আপনি কি বলবেন? যারা একটা মানুষ বেঁচে নেই তার সম্পর্কে মিথ্যাচার করছে, লোকে দেখতে পাচ্ছে, চাক্ষুষ করছে।
বুদ্ধদেব ভট্টাচার্য বুলেট প্রুফ গাড়ি পেয়েছে বুদ্ধদেব যখন বামফ্রন্ট ক্ষমতায়, আর বুদ্ধদেবের নিজের গাড়ি না। আপনাদের মনে থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়ি উড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। আপনারা দেখিয়েছেন মাওবাদী হানায়। কমিউনিস্ট পার্টির নেতা জানে যে কোনোদিন জেল খাটতে হবে, যে কোনোদিন বডি উঠতে পারে। বুদ্ধদেব ভট্টাচার্যরা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেত, উড়ে উড়ে যেত না। এখন সব দেখবেন সব উড়ন্ত পাখি হয়েছে। কমিউনিস্ট হতে গেলে অনেক কিছু করতে হয়, অত সহজ না। বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসুদের না, এইসব মানুষদের মুখে এদের নাম উচ্চারিত হওয়া উচিত নয়। ওই নামগুলো কলুষিত হয়ে যাবে এদের মুখ দিয়ে উচ্চারিত হলে। এই নামগুলো কলুষিত হয়ে যাবে, ওই মুখগুলো নয়। যে মুখে আপনারা এই 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 এই- এই ভদ্রমহিলা যে মুখে এই উচ্চারণ গুলো করছে, ওই মুখে ওই নামগুলো শোভা পায় না। কিন্তু স্যার ৩ থেকে ৪ বার বন্দুক রড নিয়ে এসেছে বাড়ির মধ্যে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে প্রশ্ন উঠছে যে ওনার সিকিউরিটি কি করছিল? এবং উনি আরো বলছেন যে এখন সিকিউরিটি বাদ দিন, উনি তো পুলিশ মন্ত্রী। রাজ্যের ভিতরে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে তিনি সেফ না, তাহলে বুঝুন রাজ্যের সাধারণ মানুষ কি সেফ? রাজ্যের ভিতরে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী সেফ না, অথচ সাধারণ মানুষ সেফ থাকে। তাই হয় যে রাজ্যের পুলিশ মন্ত্রী সেফ না, সেই রাজ্যটা কি করে সেফ হবে? সেই রাজ্যটা বুঝতেই পারা যাচ্ছে যে বেসিক্যালি রাজ্যটা উনি উচ্ছন্নে দিয়েছেন। রাজ্যের কোনো মানুষ এই তৃণমূল কংগ্রেসের দ্বারা প্রতারিত হয়নি, এরকম মানুষ পাবেন, এরকম পরিবার পাবেন না। আর রাজ্যের প্রতিটি মানুষ এখন অসুরক্ষায় ভুগছেন, অসুরক্ষিত। তারা কেউ সুরক্ষায়। কলেজে ভর্তি হওয়ার টাকা ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। মটর মালার হার বিক্রি করে কলেজে ভর্তি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। দেখুন, মানে তিনি হতেই পারেন। দেখুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের, অনেকে হয়তো বলবেন, দেখুন তিনি বিরোধী নেত্রী অবস্থায় তার লড়াই দেখে অনেকেই তাকে পছন্দ করতেন, এই অস্বীকার করে লাভ নেই। কিন্তু তিনি ক্ষমতায় আসার পরে, আমি প্রায়শই বলি, আমি বন্ধু মহলে বা নিজেদের মহলে প্রায়শই বলার চেষ্টা করি যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের এমন একজন ইউনিক মুখ্যমন্ত্রী যার এটা করার সুযোগ ছিল। তার কারণ, ধরুন কোনো মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করছে, তার দল আছে হয়তো একটা বিপরীত সিদ্ধান্ত গ্রহণ করছে, তাকে দলকে স্যাটিসফাই করতে হতো, তারপরে সেই পলিসি সেটা ইমপ্লিমেন্ট করতে পারতো। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ ছিল, কারণ তিনিই দল, তিনিই সরকার, তার হাতে এই সুযোগ ছিল। তিনি চাইলে এই পশ্চিমবঙ্গকে কিন্তু, এই পশ্চিমবঙ্গের মানব সম্পদকে ব্যবহার করে পশ্চিমবঙ্গকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারত। তার কাছে সেই সুযোগ ছিল, তার কাছে সমস্ত পরিকাঠামো ছিল। এই রাজারহাটের মতো এরকম একটা স্যাটেলাইট সিটি পেয়েছেন, বামফ্রন্টের এই 34 বছর শাসন করে যেখানে একটা ধর্মনিরপেক্ষ একটা পরিবেশ পেয়েছেন, একটা পরিকাঠামো উন্নয়ন পেয়েছেন, এখানে জমি বন্টন হয়েছে, উন্নত মানব সম্পদ রয়েছে, প্লেন ল্যান্ড রয়েছে, জলের অভাব নেই, বক্রেশ্বর সহ বিভিন্ন বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র সহ বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুতের সাপ্লাই রয়েছে যেখানে বামফ্রন্ট তৈরি করে গেছে। এই সমস্ত কিছু অ্যাভেলেবেল। পশ্চিমবঙ্গকে সোনায় মুড়িয়ে দেওয়া যেত যদি একটা পরিকল্পনা থাকতো। শুধুমাত্র পরিকল্পনা না থাকার জন্য আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের বেকার ভাতার লাইনে যুবসাথী বলে দাঁড়াতে হচ্ছে। এদের লাইনে দাঁড়াতে হতো না, প্রত্যেকের ১,৫০০ নয় ১,৫ লক্ষ টাকার বেতনের চাকরি করতে পারতো। যে পিএইচডি রত ছেলেটি, এমএসসি পাস মেয়েটি আর যুব ভাতার ১,৫০০ টাকা, যুবসাথীর ১,৫০০ টাকা, বেকার ভাতার ১,৫০০ টাকা নেওয়ার জন্য লাইনে দাঁড়াচ্ছেন, তার হাতে ১,৫ লক্ষ টাকার বেতনের চাকরি থাকতো যদি পরিকল্পনা সঠিক থাকতো। দুর্ভাগ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তাদের ১,৫০০ টাকা পাওয়ার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। উন্নয়ন না দুর্বলতা?
দেখুন, আমি একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কি আজ বাংলার মানুষ ১৫ বছর ধরে চাক্ষুষ করছে। ভবিষ্যতে আরো চাক্ষুষ করবেন বলে মনে করি। যুবশ্রী যদি এরাই ক্ষমতায় আসার কোনো প্রকার সুযোগ পায়। দেখুন, তবে আমার ধারণা পশ্চিমবঙ্গের মানুষ মোটামুটি বুঝে গেছেন এদের মোটামুটি দূরে রাখার জন্য, ক্ষমতা থেকে দূরে রাখার জন্য পশ্চিমবঙ্গের মানুষ প্রস্তুত। এখন দেখতে হবে রাজনৈতিক দলেরা কতটা প্রস্তুত পশ্চিমবঙ্গের মানুষের সেই ম্যান্ডেট নেওয়ার জন্য। কিন্তু স্যার যুবশ্রী কি রিব্র্যান্ডিং হলো? সে বলতে পারেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটাই চলছে ব্র্যান্ডিং এ, মার্কেটিং এর সরকার। এ মানে সরকার কম মানে এই এই দল কম, ওরা বেসিক্যালি ওই একটা কোম্পানি বেশি। কোম্পানি ফরম্যাটে চলে। ও বলে ওর মার্কেটিং লাগে, ব্র্যান্ডিং লাগে। ব্র্যান্ডিং, মার্কেটিং, পজিশনিং এইসবেই মানে তৃণমূল কংগ্রেস চলছে। কিন্তু স্যার ওদের ওদের দলটার কনসেপ্ট দেখবেন একদম ব্র্যান্ডিং, মার্কেটিং, পজিশনিং এসব চলছে। একদমই তৃণমূল বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক যুবসাথী। যুবসাথীকে তৃণমূলকে জেতাতে পারবে? তৃণমূল কংগ্রেসের মানে জয়ের আশা খুব ক্ষীণ, নেই বললেই চলে। এবং এই যে যেভাবে জনগণকে লাইনে দাঁড় করাচ্ছে একটার পর একটা, যুবসাথী আপনি দিতেন এমনি অনলাইন ফর্ম ফিল আপ করতো, অসুবিধা তো ছিল না। লাইনে দাঁড় করানোর মানে কি? আসলে উনি বেসিক্যালি ওনার এই লাইনে দাঁড় করানোয় প্রকট করছে এই রাজ্যে বেকার সমস্যা কতটা বাস্তবসম্মত এবং বেকার সমস্যা ভবিষ্যতে সংকট ডাকবে এই রাজ্য পরিচালনার ক্ষেত্রে বলে আমি মনে করি। এই সমস্যা যদি ইমিডিয়েট সমাধান না করা যায়, যাতে পশ্চিমবঙ্গ, কারণ যেটা উন্নত মানব সম্পদ রয়েছে, সেখানে কিন্তু অন্যরকম চেহারা নিতে পারে। যার কিছুটা আঁচ হয়তো আরজিকর মুভমেন্টে পেয়েছেন। এটা খুব একটা গণতন্ত্রের জন্য সেটা শুভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়রা বা যারা এখনো পলিসি মেকিং এর জায়গায় আছেন, তারা দ্রুততার সঙ্গে এটা ভাবুন যে এদের হাতে কিভাবে কাজ তুলে দেওয়া যায়। একদমই। কিন্তু স্যার আমি একটা কথা বলবো, তৃণমূল বলছে খেলা হয়ে গেছে। কি বলবেন? বেকার বেকার তরুণ-তরুণীরা নাকি আর বেকার থাকবে না। কি বোঝাতে চাইছেন তারা এই কথা বলে? দেখুন, বেকার তো এতদিন আছে। তারা তো চাইছেই সাকার হতে, কাজ পেতে। কিন্তু তারা তো তাদের তো কাজ না দিতে পারার জন্যই আপনারা যুবসাথী লাইনে দাঁড় করিয়েছেন। কর্মসংস্থানের কি বিকল্প হতে পারে এই যুবসাথী প্রকল্পে ১৫০০ তা টাকা? কখনো হতে পারে? দেখুন, স্থায়ী কর্মসংস্থান, কর্মমূল্য পাওয়া, একটা কাজ করবেন তার পারিশ্রমিক পাওয়া, তার বিকল্প কখনো এই যুবসাথী বেকার ভাতা হতে পারে? একদমই না। দেখুন, উম নিশ্চিতভাবে আমি মনে করি যতদিন রাষ্ট্র ফেল করছে কর্মসংস্থান দিতে, ততদিন ন্যূনতম ৫০,০০০ টাকা মানে ভাতা দেওয়া উচিত যেকোনো জনগণকে। একদমই। কিন্তু স্যার যেভাবে আমরা দেখলাম ২ থেকে ৩,০১৩ থেকে ১৪ লাখ ফর্ম ইতিমধ্যে জমা পড়েছে। যদি ২০,০০,০০০ আবেদন আসে, রাজ্য কি সামলাতে পারবে? দেখুন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন তার সরকারের কি আর্থিক স্বাস্থ্য করে রেখেছেন। স্বাধীনতার পর থেকে ১৯৪৭ সাল থেকে ২০১১ সাল ১,৯৯,০০০ কোটি টাকা ঋণ। আর ২০১১ থেকে ২০২৬ আরো ৬,০০,০০০ কোটি টাকা ঋণ। মানে ভাবুন, এখন রাজ্যের ঋণ প্রায় ৮,০০,০০০ কোটি টাকা। ১৯৪৭ থেকে ২০১১ এতগুলো বছর, প্রায় ৬৪-৬৫ বছর। আর সেই ৬৪-৬৫ বছরে যেটা লোন নেওয়া হলো, মাত্র ১৫ বছরে ৪ গুণ লোন নেওয়া হয়ে গেল। এটা পশ্চিমবঙ্গ, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এটাই তৃণমূল কংগ্রেসের সরকার। কিন্তু স্যার শিক্ষিত যুবকদের জন্য ভাতা, এটা কি তাদের আত্মসম্মানের একটা সরাসরি আঘাত? দেখুন, আমি বলব যে এটা গভর্নমেন্টের অপারগতা, কিছু মানুষের মস্তিষ্কহীনতাই এর জন্য দায়ী এবং তাদের দুর্নীতিপরায়ণতা সবথেকে বড় কথা। দেখুন, প্রতি বছর যদি টেট হতো, এসএসসি হতো, কত লোক চাকরি পেত। প্রতি বছর যদি পুলিশে নিয়োগ হতো, প্রতি বছর বিভিন্ন দপ্তরগুলোতে শূন্য পদে নিয়োগ হতো। স্থায়ী পদে নিয়োগের বদলে ওই অস্থায়ী গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে, অস্থায়ী নিয়োগ করা হচ্ছে। ডাটা এন্ট্রি অপারেটর, তাদেরও উপযুক্ত বেতন দেওয়া হচ্ছে না। এই যে পুলিশে সিভিক ভলান্টিয়ার সহ বিভিন্ন পদে বেসিক্যালি সেখানে উপযুক্ত বেতন পাচ্ছেন না তারা। আমি মনে করি তাদের উপযুক্ত বেতন পাওয়া উচিত। তারা একজন সাধারণ পুলিশ কর্মীর মতোই পরিশ্রম করেন সেই সিভিক ভলান্টিয়ার। তাদের একদম সাধারণ পুলিশ কর্মীর যা বেতন, একজন কনস্টেবলের যা বেতন, সেই বেতন পাওয়া উচিত। দেওয়া হচ্ছে না। উম এই অস্থায়ীভাবে গ্রুপ ডি সহ বিভিন্ন পদে নিয়োগ করছেন। তারা স্থায়ী পদের বেতন পাচ্ছে না, অথচ কাজ কিন্তু তাদের একই বা তার থেকে বেশি। এই অন্যায় কেন করছেন? এদের তো মানে ন্যায্য, এরা তাদের যৌবনটাকে মানে মানুষের জনসেবায় দিয়ে দিল।
তাদেরকে ন্যায্য বেতন দেবেন না? ফিরোজা, রাজ্য সরকার বা কোনো রাজনৈতিক দলের দান খয়রাতির রাজনীতি নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে আদালতে। এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মুখে সেই দান খয়রাতি নিয়ে বড় পর্যবেক্ষণ ছিল শীর্ষ আদালতে। কেন ভোটের আগে নগদ টাকা দেওয়ার স্কিম চালু করা হয় সেই প্রশ্ন তুলল প্রধান বিচারপতি বেঞ্চ। ভোটের আগে কেন বিভিন্ন রাজ্যের সরকার এভাবে দান খয়রাতির স্কিম ঘোষণা করে সেই প্রশ্ন উঠল বৃহস্পতিবার। এর ফলে দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়ন ধাক্কা খাবে বলে মন্তব্য করছে সুপ্রিম কোর্ট। এভাবে আদতে ঘোষণা করা হচ্ছে বলে মন্তব্য। দেখুন, আসলে আমাদের দেশে সমস্ত রকম সাম্যতা রয়েছে দেশের সংবিধানে, আর্থিক সাম্যতার কথা বলা নেই। কিন্তু সেটা অ্যাচিভ করতে চাইতে হবে। এবং পলিসি মেকিং এর জায়গায় সুপ্রিম কোর্ট নেই, কোনো আদালত নেই, এটা তো সত্য কথা। তো মন্তব্য করতে পারেন, কিন্তু পলিসি মেকিং করবেন এক্সিকিউটিভরাই। এই পলিসি মেকিং এর প্রশ্নে যদি পলিটিক্যাল উইল যদি না থাকে, তার কি ভয়ঙ্কর রূপ হয়। একটি দেশ কতটা সুরক্ষিত, সে দেশের কতটা শক্তিশালী সংবিধান, তার উপর থাকতে পারে না। সেই সংবিধান যারা প্রয়োগ করবেন, সংবিধানে যা প্রয়োগ করবেন, তারা কতটা শক্তিশালী, তাদের পলিটিক্যাল উইল কি, তার উপরে নির্ভর করে। যেদিন জার্মানিতে হিটলার ছিল, সেদিন ওই জার্মানির সংবিধান বিশ্বের সব থেকে ভালো লিখিত সংবিধান ছিল, তারপরেও হিটলার তৈরি হয়েছিল। দুর্ভাগ্য, এদেশে এত সুন্দর সংবিধান রয়েছে, এদেশে এই যে ক্ষমতার এত সুন্দর বিন্যাস রয়েছে, তারপরেও যারা ক্ষমতায় আসেন, তাদের পলিটিক্যাল উইল না থাকার জন্য অনেক কাজ করা যাচ্ছে না, এবং অনেক ডিসিশন হয়ে যাচ্ছে যেগুলো এই দেশের ফাইন্যান্সিয়াল হেলথের জন্য ভালো না, এই সমাজের জন্য ভালো। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া টানা ৩ বার শুনানি পিছুল কিছু নয় তার মামলায়। এটা কি বিচার প্রক্রিয়ার গতি নিয়ে প্রশ্ন? না, বিচার প্রক্রিয়ার গতি না, এরা যারা বিচার প্রক্রিয়াকে মন্থর করতে চাইছেন, তাদের ইন্টেনশন নিয়ে প্রশ্ন ওঠে। কারণ বিচার প্রক্রিয়া তো আর যদি তার সামনে এফিডেভিট না আসে, তা কি করবেন? যেদিন মামলা, সেদিন এফিডেভিট না দিয়ে তারপরের দিন এফিডেভিট দিলে ইডি কি কৌশলগতভাবে সময় অবশ্যই অবশ্যই অবশ্যই, তাই তো আমার তো প্রাইমারিলি তাই মনে হচ্ছে, যে বেসিক্যালি নির্বাচনের আগে হয়তো শুনানি করতে চাইছেন না। বিস্ফোরক কথা বলছিলাম আমি। একটাই শেষ প্রশ্ন আপনার কাছে। বিস্ফোরক নয়, আপনি দেখবেন, সেটাই সেটাই আলটিমেট হবে। শেষ প্রশ্ন আপনার কাছে। রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে শুনানি শেষে বাইরে বেরিয়ে বললেন যে ইডি অর্থ মন্ত্রকের আওতাধীন একটি কেন্দ্রীয় সরকারি অঙ্গ। এভাবে কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করতে পারে কিনা তা নিয়ে বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে ইতিমধ্যে একটি মামলা চলছে। এতই সিরিয়াস হলে ইডি আর ঝলকনামা দিয়ে মামলা শূন্য না কেন সে প্রশ্নও তুলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ ইডি এ নিয়ে আর মামলাই করতে চাইছে না। দেখুন, তাদের তো তাতে কল্যাণবাবুদের সুবিধা হবে। ইডি ডিলে করছেন, ওনারা তার সুবিধা নিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জেলে থাকা উচিত, অথচ তিনি তার সুবিধা পাচ্ছেন। আসলে পুরো বিষয়টি তো এই দেওয়া নেওয়ার বিষয়টি চলছে আর কি।